मंगलसूत्र वो एक सोने का कीमत का मुद्दा नहीं है, उसके जीवन के सपनों से जुड़ा हुआ है। तुम उसे छीनने की बात कर रहे हो अपने मैनिफेस्टो में। पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? প্রধানমন্ত্রীর মতো একটি সম্মানীয় পদে থেকে শুধুমাত্র ভোটে জিততে এরকম বিদ্বেষ ছড়ানো ভাষণ আগে কেউ দিয়েছেন কি? না, কোনো প্রবীণ সাংবাদিকের কাছেও এরকম কোনো উদাহরণ শুনিনি। দেশের প্রায় 20,000 মানুষ মোদির এই তীব্র মেরুকরণ ও অসত্য ভাষণ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন। এইসব অভিযোগকারীদের মধ্যে রয়েছেন প্রাক্তন আমলা থেকে শুরু করে বহু জ্ঞানী গুণী মানুষ। স্বনামধন্য আইনজীবী কপিল সিব্বল একেবারে আইনের ধারা উল্লেখ করে মোদির ভাষণের তীব্র সমালোচনা করেছেন। এরপরে মোদির নির্বাচিত নির্বাচন কমিশন কার্যত একটু নড়াচড়া করেছে, তাও ভারী আশ্চর্যভাবে। মোদির কাছে জবাব না চেয়ে জবাব চাওয়া হয়েছে বিজেপির সভাপতি জেপি নাড্ডার কাছে। এরকম বিচিত্র কাণ্ড আগে শুনেছেন? এই তো কদিন আগেই বিজেপির দিলীপ ঘোষের কুকথা নিয়ে তাকে সরাসরি শোকজ পাঠিয়েছিল নির্বাচন কমিশন। তাহলে মোদির ক্ষেত্রে অন্য আইন কেন? বিরোধীরা বলছেন দণ্ডমুণ্ডের কর্তার জবাবদিহি চাইতে গিয়ে হাত পা কাঁপছে কমিশনের, এটা তারই লক্ষণ। অন্যদিকে নিরপেক্ষতার নিয়ম রক্ষার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধেও অভিযোগের জবাব চাওয়া হয়েছে দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে। এসব দেখে আমি আপনি বিস্মিত হলেও গদি মিডিয়ার তাতে কিছু যায় আসে না। দেশটা কিভাবে চলছে, দেশে গণতন্ত্র আদেও থাকবে কিনা তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই। কিন্তু দেশের বাইরের বিখ্যাত মিডিয়াগুলো মোদির এবারের প্রচার নিয়ে কি বলছে? আর এতদিন ধরে কোটি কোটি টাকা খরচ করে বিদেশ সফরে গিয়ে যে ভাবমূর্তি তৈরি করার চেষ্টা চালিয়েছেন নিরন্তর, আজ কেন তা হারিয়ে ফেলার ঝুঁকিও নিতে হচ্ছে মোদিকে? আজকের এপিসোডে সেই বিষয়গুলো আপনাদের সামনে হাজির করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরো মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। প্রথম পর্বের ভোটের রাতেই অশনি সংকেত পেয়েছিলেন প্রধানমন্ত্রী ও তার ভোট কুশলীরা। দেশের নানা প্রান্ত থেকে খবর আসতে থাকে বিজেপির অনেক সমর্থকরাও এবার মোদিকে ভোট দেননি। রাতেই গুরুত্বপূর্ণ সঙ্গীদের নিয়ে একটি বৈঠকে বসেন মোদি। দেশের মানুষ যে এবার বেকারত্ব, মূল্যবৃদ্ধি, গরিবি এবং দুর্নীতিকেই প্রধান সমস্যা বলে মনে করেন তা কয়েকদিন আগেই সমীক্ষা করে জানিয়েছিল CSDS এর মতো নামী সংস্থা। তারা বলেছিল মানুষ রাম মন্দির বা হিন্দুত্বকে সেভাবে গুরুত্ব দিচ্ছে না। প্রথম দফার ভোটের পর মোদির ভোট কুশলীদের কাছ থেকেও একই রিপোর্ট পেয়ে রাতে ঘুম উড়ে গেল বিজেপির। আর ওই বৈঠকেই ঠিক হলো পরবর্তী দফার ভোটে তুলতে হবে আরো তীব্র মেরুকরণের হাওয়া। আর এরপরেই রাজস্থানের ভোট প্রচারে মোদি শুরু করলেন সোনাদানা কেড়ে নেওয়া, মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়া, যাদের বেশি সন্তান ইত্যাদি নানা বিদ্বেষমূলক কথাবার্তা। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের একটি ভাষণের কিছু অংশ তুলে অসত্য কথাও বলতে শুরু করলেন মোদি। আর এর প্রতিবাদ আসতেই থাকলো সব জায়গা থেকে। কংগ্রেস থেকে শুরু করে CPIM সব রাজনৈতিক দলই এর প্রতিবাদ জানিয়ে অভিযোগ জানালো নির্বাচন কমিশনে। कैसी कैसी बहकी बहकी बातें पिछले 2 दिनों में अब ये शुरू हुआ है कि कांग्रेस पार्टी चाहती है कि आपके मंगलसूत्र और आपका सोना आपसे छीन ले। इंदिरा गांधी ने जब जंग हुई थी अपना सोना देश को दिया। मेरी माँ का मंगलसूत्र इस देश को कुर्बान हुआ है। কিন্তু সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করে নিজের মতো বিল এনে মোদির তৈরি করা এই নির্বাচন কমিশনের কাছ থেকে আর কি বা আশা করা যায়? তবে শেষ পর্যন্ত প্রবল জনমতের চাপে তাদেরও একটা নিরপেক্ষতার ভান করতে হয়েছে বইকি। আমাদের দেশের টিভি চ্যানেলগুলোয় এসবের কোনো প্রতিফলন না থাকলেও
বিশ্বের সর্বত্র কিন্তু মোদির এই মেরুকরণের বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে। মনে রাখবেন, সেটা হয়েছে এই প্রচারের প্রথম পর্ব থেকেই। কি লিখছে তারা? আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল, নিউ ইয়র্ক টাইমস, ব্রিটেনের দ্য গার্ডিয়ান কিংবা সিডনি মর্নিং হেরাল্ডের মতো তাবর খবরের কাগজ মোদির প্রচারের ধরন নিয়ে চুলচেরা বিশ্লেষণ করেছে। গত 20 এপ্রিলের ওয়াল স্ট্রিট জার্নাল ভারতীয় নির্বাচন এবং নরেন্দ্র মোদীকে নিয়ে ভয়ঙ্কর কথা লিখেছে। তারা লিখেছে, বিপুল জনসমর্থন সঙ্গে নিয়ে মোদী গত 10টি বছর দেশ শাসন করলেও তার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ, তিনি এবং তার দল বিজেপি নানা উপায়ে ঘুরপথে একটু একটু করে দেশের গণতান্ত্রিক কাঠামোকেই বিপন্ন করে তুলেছে। ভোটের মুখে মোদী মূলত হিন্দুত্ব ইস্যুকে সামনে রেখেই তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ রাতারাতি ঢেকে ফেলতে চাইছেন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন তার অন্যতম অঙ্গ। সঠিক বিশ্লেষণ। উত্তর ভারতের গরিব ধর্মভীরু আমজনতার মন রোজকার কঠিন সমস্যা থেকে মন্দিরের দিকে ঘুরিয়ে দিতে পারলে তো ভোটে জয় আসবেই। আর তাতে মোদির মুখের কথার সেই মাদার অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রের জননী কতটা রক্তাক্ত হলো, তাতে তার কি এসে যায়? এরপরে আসুন রয়টার্সের খবরে। 26 এপ্রিল রয়টার্স জানাচ্ছে, মোদির বিরুদ্ধে অভিযোগও নেহাত কম নয়। গণতন্ত্রের কণ্ঠরোধ করার মতো গুরুতর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আবারও সেই গণতন্ত্রের কথাই। ব্রিটেনের ডাক সাইটে সংবাদপত্র দ্য গার্ডিয়ান মোদির বিরুদ্ধে সরাসরি সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে প্রচার করার অভিযোগ তুলেছে। 25 এপ্রিলের গার্ডিয়ান পত্রিকার প্রথম লাইনেই বলা হয়েছে, কর্ণাটকে কংগ্রেসের বিরুদ্ধে লড়তে গিয়ে মোদির উগ্র হিন্দুত্বের প্রচারে প্রমাদ গুনেছেন মুসলিম ভোটাররা। গার্ডিয়ানের সাংবাদিক জানাচ্ছেন, মুসলিমরা যেসব জায়গায় শতাংশের হিসেবে কিছুটা হলেও বেশি, সেই সমস্ত এলাকায় তাদের কোণঠাসা করতে আরো বেশি করে উগ্র হিন্দুত্বের লাইন নিয়েছেন মোদি। লক্ষ্য একটাই, আপ কি বার 400 পার। অস্ট্রেলিয়ার বিখ্যাত সংবাদপত্র সিডনি মর্নিং হেরাল্ড গত 20 এপ্রিল একটি প্রতিবেদনে তুলে এনেছে অস্ট্রেলীয় মিশনারি গ্রাহাম স্টুয়ার্ট স্টেইনস তার 2 শিশুপুত্রকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে মারার সেই ঘটনাটি। 1999 সালে ওড়িশার ময়ূরভঞ্জ জেলার সেই কুখ্যাত ঘটনার মূল অভিযুক্তরা যে বর্তমান ভারতের শাসক দলেরই কর্মী সমর্থক, সে কথা সাফ সাফ জানাতে ভোলেনি অস্ট্রেলিয়ার এই সংবাদপত্রটি। এই মামলার অন্যতম এক অভিযুক্ত আইনের ফাঁক গলে বেকসুর খালাস হয়ে গত লোকসভায় নির্বাচিত হয়েছিলেন বিজেপির টিকিটে। সেই ভয়াবহ ঘটনার প্রতিবাদে গান লিখেছিলেন কবির সুমন, শোনো গ্রাহাম স্টুয়ার্ট স্টেইনস, আমি সংখ্যালঘুর দলে। অভিজ্ঞ সাংবাদিকরা জানাচ্ছেন, বছর 20 আগে নরেন্দ্র মোদী যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তার সেই সময়কার ভোট প্রচারের স্মৃতি। মুসলিমদের নাম না করেই একের পর এক জনসভায় হাসতে হাসতে তিনি বলতেন, হাম 5 হামারে 50। ঠিক একইভাবে এবারেও আমিষ ভোজীদের উদ্দেশ্যে বলেছেন মোগল মানসিকতা। বড় মুখ করে কালো টাকা উদ্ধারের জন্য নোটবন্দি করেছিলেন। তাতে কত উপকার হয়েছিল জনসভায়, সে কথা একবারও মুখে আনছেন না মোদী। আনছেন না দেশে তিনি কি কি বিকাশের কাজ করেছেন সেসব কথাও। বিকাশ বলতে তিনি শুধু বোঝাচ্ছেন রাম মন্দির তৈরির কথা। উন্নতির এত সুফল সত্ত্বেও দেশে কেন এত শিক্ষিত বেকার, কি হবে তাদের, সেসব নিয়েও প্রধানমন্ত্রী স্পিকটি নট। তবে আমাদের দেশের মিডিয়ায় এসব নিয়ে তাকে প্রশ্ন করবে কে? যে প্রধানমন্ত্রী তার কার্যকালের 10টি বছরে একবারের জন্যও সাংবাদিক বৈঠক করেন না, তার কাছে কি বা আশা করা যায়? কদিন আগে অবশ্য সাক্ষাৎকার দিয়েছেন তিনি। 3-4টি কর্পোরেট মিডিয়া কর্তাদের একসঙ্গে ডেকে সাক্ষাৎকার দিয়েছেন নিজের পছন্দ মতো। আগাম তৈরি করা প্রশ্নপত্রের লোভ দেখানো উত্তর। সৌজন্য গদি মিডিয়া। এইসব দেখেই ভক্তকুল উল্লাসে ফেটে পড়ছে। সোশ্যাল মিডিয়ায় অনবরত ঘুরপাক খাচ্ছে সেই সব অমৃত বচন। সাংবাদিকদের মুখোমুখি না হলেও ঢক্কা নিনাদে ভাটা পড়েনি এক বিন্দু। কোথাও 10 লাখি মহার্ঘ শুট, কোথাও অ্যাডভেঞ্চার করছেন, বন্যপ্রাণীর ছবি তুলছেন,
কোথাও ময়ূরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন, পেশাদার ফটোগ্রাফারদের দিয়ে বহু খরচ করে তোলানো নায়কোচিত সমস্ত ছবি হাজির করা হচ্ছে এই সব ভক্তকুলের জন্য। কে প্রশ্ন করবে? এতে দেশের কি লাভ? কিন্তু একটা প্রশ্ন রাখা যাক, বিশ্বগুরু মোদীকে বিদেশের মানুষের কাছে ভাবমূর্তি হারানোর এই প্রবল ঝুঁকি নিতে হচ্ছে কেন? কারণ একটাই, নির্বাচনী যুদ্ধে লড়ার মতো মোদীর কাছে আর কোনো অস্ত্রই নেই। এটাই শেষ অস্ত্র। আর তাই কর্ণাটকে নিশ্চিত হারের সামনে দাঁড়িয়ে যেমন টেনে আনতে হয়েছিল বজরংবলীর নাম, উল্লেখ করতে হয়েছিল কেরালা স্টোরি নামে একটি প্রোপাগান্ডা সিনেমার কথা, ঠিক তেমনই করতে হচ্ছে এখন। কিন্তু এই খড়কুটো আঁকড়ে কি পার পেয়েছিলেন কর্ণাটকে? এবারের লোকসভা ভোটে কি তার উল্টোটা হওয়ার আশা আছে? উত্তর দেবেন আপনারা কমেন্ট বক্সে। এরকম আরো ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখতে ভুলবেন না। আপনাদের এই সামান্য কাজটুকু আমাকে আরো বেশি করে কাজে উৎসাহ যোগাবে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।